প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের রসায়ন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো ও সুস্থ আছো। আমি মোহাম্মদ শেরশাদ তরফদার, সহকারী অধ্যাপক রসায়ন, ঘাটাইল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ। শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে আমরা জৈব রসায়ন থেকে অ্যালকাইন প্রস্তুতি ও এদের শনাক্তকরণ নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো যে অ্যালকাইন হচ্ছে সেই সকল মুক্ত শিকল হাইড্রোকার্বন যাদের মধ্যে কার্বন কার্বন ত্রিবন্ধন রয়েছে এবং এদের সাধারণ সংকেত হচ্ছে CnH2SN-2। তাই শুরুতেই আমরা অ্যালকাইনের দুটি সাধারণ প্রস্তুত পদ্ধতি নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা দেখব ডাই হ্যালো অ্যালকেন থেকে অ্যালকাইন প্রস্তুতি। এক নম্বর হচ্ছে লক্ষ্য করো যে ডাই হ্যালো অ্যালকেন থেকে অ্যালকাইন প্রস্তুতি। সাধারণত ডাই হ্যালো অ্যালকেন দুরকম হয়ে থাকে। যদি পাশাপাশি দুটি কার্বন পরমাণুর মধ্যে দুটি হাইড্রোজেন পরমাণু সংযুক্ত থাকে তাহলে সেটাকে ভিসিনাল বা সংক্ষেপে ভিস ডাইহ্যালাইড বলা হয়ে থাকে। আর যদি একই কার্বন পরমাণুর সাথে দুটি হাইড্রোজেন পরমাণু সংযুক্ত থাকে সেটাকে জেমিনাল বা সংক্ষেপে জেম ডাইহ্যালাইড বলা হয়ে থাকে। তাহলে এই ডাইহ্যালো অ্যালকেনের সাথে অ্যালকোহলে দ্রবীভূত কস্টিক পটাশ দ্রবণকে নিয়ে যদি উত্তপ্ত করা হয় তাহলে ডাইহ্যালো অ্যালকেন থেকে 2 অণু হাইড্রোজেন হ্যালাইড অপসারিত হয়ে উৎপন্ন হয় অ্যালকাইন। লক্ষ্য করো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে পাশাপাশি দুটি কার্বন পরমাণুর সাথে দুটি হাইড্রোজেন পরমাণু সংযুক্ত আছে, অর্থাৎ এটি হচ্ছে আমাদের ভিসিনাল ডাইহ্যালাইড। এর সাথে আমাদের অ্যালকোহলে দ্রবীভূত কস্টিক পটাশের বিক্রিয়ায় হাইড্রোজেন অ্যালকেন থেকে 2 অণু হাইড্রোজেন হ্যালাইড অপসারিত হওয়ার মাধ্যমে অ্যালকাইন গঠিত হয়। তাহলে এখানে হচ্ছে আর সি ট্রিপল বন্ড CH, আর হচ্ছে পটাশিয়াম হ্যালাইড, আর হচ্ছে পানি 2 আর এখানে হচ্ছে 2। আমরা একটি উদাহরণ লক্ষ্য করি CH3 CH Br CH2 Br, এটার সাথে অ্যালকোহলে দ্রবীভূত কস্টিক পটাশের বিক্রিয়ায় CH3 C ট্রিপল বন্ড CH পটাশিয়াম ব্রোমাইড এবং উৎপন্ন হয়েছে পানি। তাহলে উৎপন্ন হয়েছে প্রোপিন। এরপরে দেখো জেমিনাল ডাইহ্যালাইড থেকে আর অর্থাৎ একই কার্বন পরমাণুর সাথে যদি দুটি হাইড্রোজেন পরমাণু সংযুক্ত থাকে সেটাকে বলা হয় জেম বা জেমিনাল ডাইহ্যালাইড। এটার সাথেও অ্যালকোহলে দ্রবীভূত কস্টিক পটাশের বিক্রিয়ায় হাইড্রোজেন অ্যালকেন থেকে 2 অণু হাইড্রোজেন হ্যালাইড অপসারিত হয়ে উৎপন্ন হয় অ্যালকাইন। 2 পটাশিয়াম হ্যালাইড প্লাস পানি। আমরা একটা উদাহরণ লিখি CH3 C Br CH3, তার মানে হচ্ছে 2,2 ডাইব্রোমো প্রোপেন। এর সাথে অ্যালকোহলে দ্রবীভূত কস্টিক পটাশের বিক্রিয়ায় এখান থেকে 2 অণু হাইড্রোজেন ব্রোমাইড অপসারিত হয়ে CH3 C ট্রিপল বন্ড CH
প্লাস 2 পটাশিয়াম ব্রোমাইড এবং উৎপন্ন হয়েছে পানি। তাহলে এটা হচ্ছে আমাদের ডাই হ্যালো অ্যালকেন থেকে অ্যালকাইন প্রস্তুতি। আমরা 2 নম্বর দেখব টেট্রা হ্যালো অ্যালকেন থেকে অ্যালকাইন প্রস্তুতি। দুই নম্বর হচ্ছে টেট্রা হ্যালো অ্যালকেন থেকে। টেট্রা হ্যালো অ্যালকেন থেকে অ্যালকেন প্রস্তুতির ক্ষেত্রে এক্ষেত্রে টেট্রা হ্যালো অ্যালকেনের সাথে জিঙ্ক গুঁড়া মিশ্রিত করে যদি উত্তপ্ত করা হয় তাহলেই অ্যালকাইন উৎপন্ন হয়। আমরা একটু উদাহরণ দেখি। CH3 C CH3 এটার সাথে যদি আমরা জিঙ্ক চূর্ণ মিশ্রিত করে উত্তপ্ত করি তাহলে এখানে CH3 C ট্রিপল বন্ড C CH3 প্লাস জিঙ্ক ব্রোমাইড, এখানে 2 হবে, আমরা এখানে 2 দিলাম এবং এখানেও 2 দিলাম। তাহলে এভাবে 2,2,3,3 টেট্রা ব্রোমো বিউটেনের সাথে জিঙ্ক চূর্ণ মিশ্রিত করে যদি উত্তপ্ত করা হয় তাহলে বিউট 2 ইন উৎপন্ন হয় এবং সাথে জিঙ্ক ব্রোমাইড উৎপন্ন হয়। বিউট 2 আইন উৎপন্ন হয়। এরপর আমরা দেখব একটি পরীক্ষাগার প্রস্তুতি। তিন নম্বর হচ্ছে পরীক্ষাগার প্রস্তুতি। পরীক্ষাগার প্রস্তুতি পরীক্ষাগারে সাধারণত ক্যালসিয়াম কার্বাইডকে আর্দ্র বিশ্লেষিত করলেই অ্যালকাইন প্রস্তুত হয়ে যায় এবং এক্ষেত্রে উল্লেখ্য যে লাইম ও কোকের মিশ্রণকে যদি 2000 থেকে 3000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করা হয় সেক্ষেত্রে যে কার্বাইড প্রস্তুত হয় সেই ক্যালসিয়াম কার্বাইডকে আর্দ্র বিশ্লেষণ করে সাধারণত ল্যাবরেটরিতে ইথাইন গ্যাস প্রস্তুত করা হয়ে থাকে। আমরা একটি উদাহরণ লক্ষ্য করি। লাইমের সাথে অর্থাৎ ক্যালসিয়াম অক্সাইডের সাথে কোক মিশ্রিত করে যদি 2500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করা হয় তাহলে এখানে উৎপন্ন হয় ক্যালসিয়াম কার্বাইড আর কার্বন মনোক্সাইড। তাহলে এখানে এটার দরকার নেই সমতাকরণের। এই ক্যালসিয়াম কার্বাইডকে যদি আমরা আর্দ্র বিশ্লেষণ করি তাহলে ক্যালসিয়াম কার্বাইড আর্দ্র বিশ্লেষিত হয়ে এখানে হয়ে যাচ্ছে C ট্রিপল বন্ড CH আর উৎপন্ন হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। তবে এভাবে ক্যালসিয়াম কার্বাইডকে আর্দ্র বিশ্লেষিত করে আমরা ইথাইন গ্যাস অর্থাৎ অ্যালকাইন প্রস্তুত করতে পারি। তো শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে আমরা দেখব যে অ্যালকাইনের শনাক্তকরণ। তোমরা জানো যে অ্যালকাইন অর্থাৎ ইথাইনের মধ্যে কার্বন কার্বন ত্রিবন্ধন রয়েছে আর ত্রিবন্ধন থাকার জন্য এটি একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন। তবে প্রথমেই আমরা দেখব যে এর অসম্পৃক্ততা কিভাবে আমরা পরীক্ষা করতে পারি। তবে অসম্পৃক্ততা পরীক্ষার জন্য 2টি পদ্ধতি রয়েছে। এক নম্বর হচ্ছে ব্রোমিন পরীক্ষা এবং 2 নম্বর হচ্ছে বিয়ার পরীক্ষা। প্রথমে আমরা দেখি ব্রোমিন পরীক্ষা। যদি অ্যালকাইন অর্থাৎ ইথাইনের সাথে যদি কার্বন টেট্রাক্লোরাইড এ দ্রবীভূত ব্রোমিন দ্রবণ যোগ করা হয়
এবং সেক্ষেত্রে ব্রোমিন এর যোগ করা হলে বর্ণহীন পদার্থ উৎপন্ন হবে। এর মাধ্যমে প্রমাণিত হয় যে জৈব যৌগটি হচ্ছে অসম্পৃক্ত, অর্থাৎ সেখানে কার্বন কার্বন পাইবন্ধন বিদ্যমান রয়েছে। যেমন CH3 এটার সাথে যদি আমরা ব্রোমিন যোগ করি, কার্বন টেট্রা ক্লোরাইড যুক্ত ব্রোমিনের লাল বর্ণের দ্রবণ, সেক্ষেত্রে যেহেতু দুটি পাইবন্ধন রয়েছে কাজে 2 অণু ব্রোমিন যুক্ত হয়ে এখানে উৎপন্ন হয়ে যাবে CH3 C ব্রোমিন হাইড্রোজেন ব্রোমিন এবং ব্রোমিন। এটা হচ্ছে বর্ণহীন, অর্থাৎ বর্ণহীন 1122 টেট্রাব্রোমোপ্রোপেন এর বর্ণহীন এই যৌগ তৈরি হবে। এর মাধ্যমে প্রমাণিত হয় যে জৈব যৌগটি ছিল অসম্পৃক্ত। এবং এরপরে দেখি 2 নম্বর পরীক্ষা হচ্ছে বেয়ার পরীক্ষা। একইভাবে আমরা আরেকটি অসম্পৃক্ত জৈব যৌগ অর্থাৎ অ্যালকাইন অ্যাসিটিলিন নিলাম। অ্যাসিটিলিনের সাথে যদি ক্ষারযুক্ত পটাশিয়াম পারম্যাঙ্গানেটের আমরা গোলাপি বর্ণের দ্রবণ যোগ করি, সেক্ষেত্রে অ্যাসিটিলিন জারিত হয়ে অক্সালিক অ্যাসিড উৎপন্ন হবে বর্ণহীন। এর মাধ্যমেও প্রমাণিত হয় যে জৈব যৌগটি হচ্ছে অসম্পৃক্ত যৌগ HCOOH। তাহলে এখানে 4 দেই, এটিও হচ্ছে আমাদের বর্ণহীন অক্সালিক অ্যাসিড। তাহলে এই দুটি পরীক্ষার মাধ্যমে আমরা এই ইথাইন যে বা অ্যালকাইন যে অসম্পৃক্ত হাইড্রোকার্বন তার অসম্পৃক্ততা প্রমাণিত হয় এই দুটি পরীক্ষার মাধ্যমে। প্রথম পরীক্ষাটি ছিল ব্রোমিন দ্রবণ পরীক্ষা। এক্ষেত্রে ব্রোমিনের লাল বর্ণ দূরীভূত হওয়ার মাধ্যমে প্রমাণিত হয় যে অ্যালকাইন একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন। দ্বিতীয় পরীক্ষাটি ছিল ক্ষার মিশ্রিত পটাশিয়াম পারম্যাঙ্গানেটের গোলাপি বর্ণের দ্রবণ যদি আমরা ত্রিবন্ধনযুক্ত যৌগের সাথে যোগ করি, সেক্ষেত্রে জারিত হয়ে বর্ণহীন যৌগে রূপান্তরিত হয়। এরপরে আমরা দেখব শিক্ষার্থীবৃন্দ যে অ্যালকাইন 1 অর্থাৎ যে সকল এই অ্যালকাইনের মধ্যে 1 নম্বর কার্বনের সাথে কার্বন কার্বন ত্রিবন্ধন রয়েছে তারা মৃদু অম্লধর্ম প্রকাশ করে। এই কারণটি আমরা ব্যাখ্যা করব এই পর্যায়ে। লক্ষ্য করো অ্যালকাইন 1 এর অম্লধর্মিতা দেখো RC1CH। তোমরা লক্ষ্য করো যে অ্যালকাইন 1 হচ্ছে প্রান্তিক অবস্থানে, অর্থাৎ 1 নম্বর কার্বনের সাথে যদি কার্বন কার্বন ত্রিবন্ধন থাকে তাহলে সেই অ্যালকাইনগুলোকে বলা হয়ে থাকে অ্যালকাইন 1। তাহলে এক্ষেত্রে লক্ষ্য করো যে এক্ষেত্রে ত্রিবন্ধনযুক্ত যে কার্বন পরমাণুদ্বয় রয়েছে এখানে কার্বন কার্বন পরমাণুতে সংকরণ হয়েছে sp এবং sp সংকরণ হওয়ার কারণে এখানে s ও p অরবিটালের অনুপাত হচ্ছে 1:1। অপরদিকে অ্যালকেনের ক্ষেত্রে তোমরা জানো যে অ্যালকেনে কার্বন পরমাণুতে সংকরণ হয় sp3 এবং সেখানে s এবং p অরবিটালের অনুপাত হচ্ছে 1:3। আর অ্যালকিনের ক্ষেত্রে সংকরণ হয় sp2 এবং সেখানে s ও p অরবিটালের অনুপাত হচ্ছে 1:2। তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে তুলনামূলকভাবে আমাদের অ্যালকাইনের মধ্যে s অরবিটাল চরিত্র বেশি আছে, যে কারণে অ্যালকাইনে কার্বন কার্বন যে ত্রিবন্ধনের মধ্যে কার্বন কার্বন পরমাণু যে সিগমা বন্ধনে আবদ্ধ হয়েছে সেখানে অরবিটালের অধিক্রমণ বেশি মাত্রায় ঘটে এবং এই কারণে কার্বন কার্বন নিউক্লিয়াস দুটি পরস্পরের দিকে আকৃষ্ট হয়।
আকৃষ্ট হয়ে কাছাকাছি চলে আসে। এবং এরপরে যেটা হয় যে কার্বনের সাথে সিগমা বন্ধনে যে যুক্ত হাইড্রোজেন পরমাণুটি রয়েছে সেই সিগমা বন্ধনের ইলেকট্রন যুগল কার্বন পরমাণুর দিকে আকৃষ্ট হয়। তখন হাইড্রোজেন পরমাণুটি দুর্বল হয়ে পড়ে এবং এটি ধাতু দ্বারা প্রতিস্থাপনযোগ্য হয়ে থাকে। আর তোমরা জানো যে ধাতু বা ধাতুর ন্যায় ক্রিয়াশীল মৌল বা মূলক দিয়ে যদি কোনো যৌগের হাইড্রোজেন প্রতিস্থাপনযোগ্য হয় সেটিকে আমরা বলি অ্যাসিড বা অম্ল। তাহলে সেই হিসেবে আমরা অবশ্যই বলতে পারি যে অ্যালকাইন 1 হচ্ছে অম্লধর্মী যৌগ। তাহলে এই বিষয়টিকে আমরা রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে একটু এক্সপ্লেইন করি। প্রথমে আমরা দেখব সোডিয়াম ধাতু দ্বারা। সোডিয়াম ধাতু দ্বারা এখানে আমরা একটি অ্যালকাইন 1 লিখি C111CH। এর সাথে তরল অ্যামোনিয়া দ্রবণে দ্রবীভূত সোডিয়াম ধাতু যদি যোগ করা হয় তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে অ্যালকাইন 1-এর মধ্যে যে হাইড্রোজেন পরমাণুটি আছে এই হাইড্রোজেন পরমাণুটি সোডিয়াম ধাতু দিয়ে প্রতিস্থাপিত হয়ে যায়। প্রতিস্থাপিত হয়ে সোডিয়াম অ্যালকাইনাইড উৎপন্ন হয়। আর C111Na প্লাস হাইড্রোজেন। C111CH প্লাস ধাতব সোডিয়াম যদি নেওয়া হয় তাহলে দুটি হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়ে সোডিয়াম অ্যাসিটিলাইড বা ইথাইনাইড Na প্লাস হচ্ছে হাইড্রোজেন। তাহলে এই বিক্রিয়া থেকেই প্রমাণিত হয় যে অ্যালকাইনের মধ্যে প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণু রয়েছে এবং সেটি সোডিয়াম ধাতু দিয়ে প্রতিস্থাপিত হয়ে সোডিয়াম অ্যাসিটিলাইড উৎপন্ন করেছে। আমরা আরও দুটি বিক্রিয়া দেখব। 2 নম্বর হচ্ছে অ্যামোনিয়া যুক্ত কিউপ্রাস ক্লোরাইড। অ্যামোনিয়া যুক্ত কিউপ্রাস ক্লোরাইড দ্রবণ দ্বারা। লক্ষ্য করা যে আর C111CH এটার সাথে ডাইঅ্যামিন কিউপ্রাস ক্লোরাইডের বিক্রিয়ায় এখানে কপার ধাতু দিয়ে অ্যালকাইন 1-এর হাইড্রোজেন পরমাণু প্রতিস্থাপিত হয়ে যায়। আর C111CCU এখানে লাল বর্ণের পদক্ষেপ সৃষ্টি হয় আর এখানে উৎপন্ন হয়ে যাচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড এবং অ্যামোনিয়া। আমরা একটি উদাহরণ লিখি। C111CH প্লাস ডাইঅ্যামিন কিউপ্রাস ক্লোরাইড বিক্রিয়া। এখানে এই অ্যাসিটিভিনের মধ্যে দুটি হাইড্রোজেন আছে, কপার দিয়ে প্রতিস্থাপিত হয়ে C111CU লাল বর্ণের কপার অ্যাসিটিলাইড রূপে অধক্ষিপ্ত হয় প্লাস অ্যামোনিয়াম ক্লোরাইড এবং অ্যামোনিয়া উৎপন্ন হয়। শিক্ষার্থীবৃন্দ, এখানে একটি বিষয় উল্লেখ করা প্রয়োজন যে অনেক সময় পরীক্ষার প্রশ্ন আসে যে তুমি কিভাবে অ্যালকাইন 1 ও অ্যালকাইন 2 এর মধ্যে পার্থক্য করবে। সেক্ষেত্রে তোমরা এই বিক্রিয়াটি অবশ্যই ব্যবহার করতে পারো, কারণ অ্যালকাইন 2 শ্রেণীর কোনো যৌগে তোমার এই রিয়েজেন্টের সাথে বিক্রিয়া প্রদর্শিত হবে না। এর কারণ হচ্ছে আমি এখানে একটি অ্যালকাইন 2 শ্রেণীর যৌগ তোমাদের লিখে দেখাচ্ছি, CH3C111CCH3। এই যৌগটি হচ্ছে আমাদের কি বিউট 2 আইন। এখানে লক্ষ্য করো যে প্রান্তিক অবস্থানে কিন্তু কোনো রকমের হাইড্রোজেন পরমাণু নেই, যার জন্য এখানে ডাইঅ্যামিন কিউপ্রাস ক্লোরাইডের সাথে এখানে নো রিঅ্যাকশন।
অর্থাৎ কোনো বিক্রিয়া ঘটবে না। আর অ্যালকাইন 1-এর ক্ষেত্রে প্রান্তিক অবস্থানে হাইড্রোজেন পরমাণু সংযুক্ত থাকার জন্য সেটি খুব সহজেই কপার ধাতু দিয়ে প্রতিস্থাপিত হয়ে ভাল বর্ণের পদক্ষেপ সৃষ্টি করে। কাজেই এই বিক্রিয়াটির সাহায্যে আমরা অ্যালকাইন 1 এবং অ্যালকাইন 2 এর মধ্যে পার্থক্য করতে পারি। এ পর্যায়ে দেখো আরও একটি বিক্রিয়া দেখব আমরা। 3 নম্বর, অ্যামোনিয়া যুক্ত সিলভার নাইট্রেট দ্রবণ। অ্যামোনিয়া যুক্ত সিলভার নাইট্রেট দ্রবণ দ্বারা আর সি ট্রিপল বন্ড CH এটার সাথে অ্যামোনিয়া যুক্ত সিলভার নাইট্রেট দ্রবণ হচ্ছে ডাইমিন সিলভার নাইট্রেট। সিলভার নাইট্রেট দ্রবণের বিক্রিয়ার ফলে সিলভার ধাতু দিয়ে অ্যালকাইন 1-এর হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়ে যায়, অর্থাৎ আর সি ট্রিপল বন্ড সি সাদা বর্ণের পদক্ষেপ সৃষ্টি হয়। এখানে অ্যামোনিয়াম নাইট্রেট ও অ্যামোনিয়া উৎপন্ন হয়। এটা আমরা একটি উদাহরণ লিখি। এইচ সি ট্রিপল বন্ড CH এটার সাথে যদি আমরা ডাইঅ্যামিন সিলভার নাইট্রেটের বিক্রিয়া করি, তাহলে অ্যাসিটিলিনের মধ্যে দুটি হাইড্রোজেন আছে প্রতিস্থাপনযোগ্য, সিলভার ধাতু দিয়ে প্রতিস্থাপিত হয়ে সিলভার অ্যাসিটিলাইডের সাদা বর্ণের পদক্ষেপ সৃষ্টি হবে। অ্যামোনিয়াম নাইট্রেট প্লাস হচ্ছে অ্যামোনিয়া, সিলভার অ্যাসিটিলাইডের সাদা বর্ণের পদক্ষেপ সৃষ্টি হবে। শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে আমরা দেখব যে আজকে যে অ্যালকাইন পড়লাম এবং এর আগের ক্লাসে আমি তোমাদেরকে পড়িয়েছি অ্যালকেন ও অ্যালকিন। তাহলে কিভাবে আমরা অ্যালকিন ও অ্যালকাইনের যদি মিশ্রণ থাকে সেক্ষেত্রে তাদেরকে পরস্পর থেকে কিভাবে পৃথক করব সেই বিষয়টি নিয়ে আমি এ পর্যায়ে আলোচনা করব। তাহলে লক্ষ্য করো, অ্যালকিন ও অ্যালকাইনের মিশ্রণ থেকে এদের পৃথকীকরণ। তবে প্রথমে লক্ষ্য করা যে যদি অ্যালকেন অর্থাৎ আমরা যদি অ্যালকেন একটি যেমন ইথেন, তারপরে হচ্ছে অ্যালকিন ইথিন এবং অ্যালকাইন হচ্ছে ইথাইন, অর্থাৎ ইথিন ও ইথাইনের মিশ্রণ যদি নেই, সেক্ষেত্রে এই মিশ্রণ থেকে উপাদানগুলোকে যদি পৃথক করতে চাই তাহলে প্রথমত অ্যামোনিয়া যুক্ত আমরা কিপ্রাস ক্লোরাইড দ্রবণের মধ্য দিয়ে চালনা করব এবং অ্যামোনিয়া যুক্ত কিপ্রাস ক্লোরাইড দ্রবণের ভিতর দিয়ে যদি এই তিনটি মিশ্রণকে চালনা করা হয় উপাদানের মিশ্রণকে, সেক্ষেত্রে প্রথমত দেখা যাবে যে ইথাইন এই অ্যামোনিয়া যুক্ত কিপ্রাস ক্লোরাইড দ্রবণের সাথে বিক্রিয়া করে লাল বর্ণের কপার ইথাইনাইড রূপে অধক্ষিপ্ত হবে। আমরা রিঅ্যাকশনটা লিখি। তাহলে মিশ্রণের একটি উপাদান অর্থাৎ ইথাইন ডাইমিন কিপ্রাস ক্লোরাইডের সাথে বিক্রিয়া করে এখানে কপার অ্যাসিটিলাইড বা কপার ইথাইনাইড এর লাল বর্ণের অধক্ষেপ পড়বে অ্যামোনিয়াম ক্লোরাইড এবং অ্যামোনিয়া। এরপরে এই অধক্ষেপকে পৃথক করে এর সাথে লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিড যোগ করে উত্তপ্ত করতে হবে। ট্রিপল বন্ড সি হাইড্রোক্লোরিক অ্যাসিড যোগ করে যদি উত্তপ্ত করা হয় সেক্ষেত্রে এখানে উৎপন্ন হয়ে যাবে H
CH 2 দিতে হবে, তাহলে 2 কিপ্রাস ক্লোরাইড উৎপন্ন হবে এবং এই অ্যাসিটিলিনকে সংগ্রহ করা হবে। এরপরে মিশ্রণ থেকে আমাদের অ্যাসিটিলিন পৃথক হয়ে যাওয়ার পরে মিশ্রণের মধ্যে থাকবে ইথিন এবং ইথেন। এই দুটি উপাদান থেকে পরস্পর থেকে আলাদা করার জন্য এটাকে আমরা গাঢ় সালফিউরিক অ্যাসিডের মধ্য দিয়ে চালনা করব। চালনা করলে দেখা যাবে যে ইথিন গাঢ় সালফিউরিক অ্যাসিড দ্বারা শোষিত হবে এবং শোষিত হলে যে বিক্রিয়াটি হবে CH2 ডাবল বন্ড CH2 গাঢ় সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে এখানে CH3 CH2 SO4H অর্থাৎ ইথাইল হাইড্রোজেন সালফেট রূপে শোষিত হবে আর এখান থেকে ইথেনটা বুদবুদ রূপে পৃথক হবে এবং পরবর্তীতে এই ইথেনকে পানির নিম্নমুখী অপসারণের মাধ্যমে সংগ্রহ করা হবে এবং এরপরে এই যে ইথাইল হাইড্রোজেন সালফেট রয়েছে এই ইথাইল হাইড্রোজেন সালফেটকে 160 থেকে 170 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি উত্তপ্ত করা হয় তাহলে উত্তপ্ত করলে আমাদের পাওয়া যাবে ইথিন এবং এই ইথিনকেও পানির নিম্নমুখী অপসারণের মাধ্যমে সংগ্রহ করা হবে। তাহলে আমরা বিক্রিয়াটি লক্ষ্য করি CH3 CH2 SO4H 160 থেকে 170 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি উত্তপ্ত করি তাহলে আমরা পেয়ে যাব CH2 ডাবল বন্ড CH2 প্লাস H2SO4। তাহলে শিক্ষার্থীবৃন্দ, তাহলে এভাবে আমরা অ্যালকিন ও অ্যালকাইনের মিশ্রণ থেকে উপাদানসমূহকে পৃথক করতে পারি। তবে এটি ছিল আমাদের আজকের শেষ প্রশ্ন। তবে শিক্ষার্থীবৃন্দ, আজ এখানেই শেষ করছি। তোমাদের সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এই প্রত্যাশায় সকলকে আন্তরিক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।